সবাইকে শুভেচ্ছা। যারা আমার কথা শুনছেন, বিগত কয়েক বছর আগে আমরা শুনেছিলাম বন খেকো, ভূমিদস্যু, নদী খেকো। এখন আমরা নতুন আরেকটা কথা শুনতে পেলাম যে পাথর খেকো। সিলেটের ভোলাগঞ্জে ওই এলাকাটা সাদা পাথরের জন্য বিখ্যাত ছিল। পর্যটকরা সেখানে ভ্রমণ করার জন্য যেত। সেখানে এখন আর ওই সেই সাদা পাথর নেই, সবগুলো লুট হয়ে গেছে। লুণ্ঠনকারীরা সব লুট করে নিয়ে গেছে। কয়েক বছর আগে একটা ম্যাগাজিন অনুষ্ঠানে দেখেছিলাম এক ভদ্রলোক ছোট ছোট পাথর খায়। তো এখন কোনো ব্যক্তি বিশেষ নয়, দলের নাম ব্যবহার করে দলের নেতৃস্থানীয় নেতারা, উচ্চ পর্যায়ের নেতারা সেই ভোলাগঞ্জের পাথর কোয়ারির সে পাথর সব লুট করে বেহাত করে ফেলছে সেই এলাকার সাদা পাথরগুলো। গণ অধিকার পরিষদ, জামাত ইসলামী, বিএনপি, এবি পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই রাজনৈতিক ব্যানারে সেই পাথরগুলা লুট করে নেওয়া। এই দলগুলা যেখানে পরিবেশ বান্ধব হওয়ার কথা ছিল, তাদের নীতি আদর্শে তারা পরিবেশের বিপক্ষেই চলে গেল। তাদের দ্বারা পরিবেশও এখন নিরাপদ নয়। মব সংস্কৃতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি সব কিছুকে ছাপিয়ে এখন সেই পাথর খোয়ারে পাথরগুলো তারা লুটে নিল। ক্ষমতায় না থেকেও এই যে ক্ষমতার স্বাদ আস্বাদন করা, এটাই বা কতজনের ভাগ্যে জোটে। তারা ক্ষমতা নেই, অথচ তারা ক্ষমতার স্বাদ ঠিকই ভোগ করছে। 5ই আগস্ট প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভাব্য মাস তিনি বলেছেন ফেব্রুয়ারি মাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরও দু একটা দল সেটাকে সাধুবাদ জানিয়েছে। জামাতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং এনসিপি এবং আরও কিছু দল, তারা এই নির্বাচন মাস ঘোষণাকে সুচোখে এবং তারা সেটা গ্রহণ করতে পারেনি। কেন পারেনি? কারণ একটাই, কারণ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় না এসে যদি এইভাবে ক্ষমতা দেখানো যায়, ক্ষমতার রেজাল্ট পাওয়া যায়, আধিপত্য বিস্তার করা যায়, সুযোগ সুবিধা নেওয়া যায়, তাহলে নির্বাচন হলে তো আর এগুলা তারা পারবে না। বিএনপি এবং বাংলাদেশের জনগণ মনে করে যে জাতীয় সংসদ নির্বাচন হলে অবাধ সুষ্ঠুভাবে জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতার স্বাদ আস্বাদন করবে। এবং তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা কর্মী, তাদের মধ্যে এমন একটা ভাব এসেছে যে তারা ক্ষমতায় প্রায় চলে এসেছে, কিন্তু নির্বাচন হবে সেই ফেব্রুয়ারি। আর সেটা হবে কিনা আদৌ আমি এখনো সন্দিহান। কারণ একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হলে দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান, আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনারের যে কর্ম পরিধি রয়েছে
তা সন্তোষজনক আমার কাছে এখনো মনে হচ্ছে না। এখনো ভোটার হালনাগাদ কতটুকু করা হয়েছে, অন্ততপক্ষে আমার এলাকায় ভোটার হালনাগাদ করার কোনো লোক আসেনি। দ্বিতীয় কথা হচ্ছে আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী এখনো তারা আতঙ্কে আছে। তারা সেভাবে মনে সাহস নিয়ে তারা ফাংশন করতে পারছে না। কোথাও যদি তারা শুনে মব হচ্ছে, তাহলে তারা বাংলা সিনেমার শেষের মতো, বাংলা সিনেমায় যেরকম শেষে পুলিশ আসে সেরকম তাদের অবস্থান, ঘটনা ঘটার পরে তারা যাচ্ছে। এই যে তাদের যে কনফিডেন্সের অভাব, এবং তারা যে এখনো ভয়মুক্ত হতে পারছে না, তারা ট্রমা থেকে মুক্ত হতে পারছে না, তাহলে তাদের দ্বারা নির্বাচনে কি দায়িত্ব তারা পালন করতে পারবে এবং কতটুকু পারবে? আরেকটা কথা হচ্ছে, প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় অধিষ্ঠ হলো, তখন তিনি বলেছে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। ওই সময় ছাত্রদের কোনো রাজনৈতিক দল ছিল না, তাদের কোনো রং ছিল না, তাদের কোনো ঢং ছিল না। এর পরবর্তীতে তারা রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, এবং ছাত্র নেতাদের মাঝে দুজন আছে বর্তমানে উপদেষ্টা হিসেবে। তো এখন তো যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসালো, তাদের তো একটা ট্যাগ হলো যে তারা একটা রাজনৈতিক দল। তো উপদেষ্টাকে যেহেতু তারা বসিয়েছে, উপদেষ্টা নিজের পথে আমি বলছি, তো এই উপদেষ্টা কি এখন নিরপেক্ষ রয়েছে এবং তার দ্বারা কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? আচ্ছা, উপদেষ্টা আরেকটা কথা বললো, তিনি প্রথম পর্যায়ের কাজ শেষ করেছে, এখন তার দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয় ইনিংস নির্বাচনটা করা, তার দ্বিতীয় ইনিংস খেলা। প্রথম পর্যায়ে তিনি কতটুকু সফল? বাংলাদেশের জনগণ মনে করে যে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং শুধু তিনি ব্যর্থ নয়, তার উপদেষ্টা মণ্ডলীর সবাই। তাহলে প্রথম পর্যায়ের যে খেলা, তিনি যে দায়িত্ব পালন করলো, সেটাতে যদি তিনি ব্যর্থ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পর্যায়ের খেলাতে তিনি কতটুকু সফল হবেন সেটা জনগণ অবশ্যই বুঝতে পারবে। দ্বিতীয় যে নির্বাচন করা, তিনি সেটা তো সফল হবেন। তার উপর তিনি একটা দলের প্রতি তার কৃপা রয়েছে, এটা সবাই জানে। কারণ যে ছাত্ররা তাকে বসিয়েছে, তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। যারা তৃপ্ত হতে পারেনি, যে সকল রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, তারা বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসবে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন হবে না। সে অনেকগুলো যুক্তি দিয়ে বলেছে। জামাতে ইসলাম এবং ইসলাম শাসনতন্ত্র আন্দোলন, অনেকে আবার বলছে পিআর পদ্ধতি, আবার অনেকে বলছে যে জুলাই ঘোষণাপত্রকে আপনার গণভোটের মাধ্যমে এটাকে আইনগতভাবে শক্তিশালী করা, আইনগতভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া। তো এই জুলাই সনদকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া, যেভাবেই দেওয়া হোক না কেন, এনসিপি নেতা এবং সমন্বয়ক যারা গণ অভ্যুত্থানে সক্রিয় সৈনিক ছিল, জনগণ তাদের শক্তি ছিল, জনগণ তাদের সাথে ছিল, তারা অভ্যুত্থানে সফল হয়েছে। এখন কেন তাদেরকে আইনগতভাবে বিভিন্নভাবে তাদেরকে সুরক্ষা দিতে হবে? জনগণ যেহেতু তাদের সাথে ছিল, ভবিষ্যতে জনগণ তাদের সাথে থাকবে, কিন্তু তারা বুঝতে পেরেছে যে জনগণ তাদের সাথে নেই, যার জন্য তারা আইনগত ভিত্তি চাচ্ছে, আইনগতভাবে তারা দায় মুক্তি চাচ্ছে। তারা যে পাপ করবে সে নিজের থেকে, মনের ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সে বুঝতে পারবে তার দুর্বলতা। তারা যে পথচ্যুত হয়েছে অভ্যুত্থানের পরবর্তী সময়, জনগণ যে তাদের সাথে নেই, তার জন্য তারা এগুলা চাচ্ছে। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলল, স্বরাষ্ট্র উপদেষ্টা এই থানা লুট হলো, থানা লুটের মতো অনেক অস্ত্র লুট হয়ে গেল, 700-র মতো অস্ত্র এখনো কোনো হদিস নেই। এই যে অবৈধ যে অস্ত্রগুলা যাদের কাছে রয়েছে,
সে অস্ত্র যদি উদ্ধার করতে না পারে, তাহলে কিভাবে আবার সুষ্ঠু নির্বাচন হবে? পুলিশের পরিধি আরও বাড়াতে হবে, আইন শৃঙ্খলাকে একটা ঢেলে সাজাইতে হবে, এবং পুলিশ আরও নিয়োগ দিতে হবে, এবং বর্তমান যে পুলিশ বাহিনীর যে সদস্য রয়েছে তাদের মনোবল আরও বাড়াতে হবে। দেশের মানুষ আতঙ্কে রয়েছে। এই 10 দিনে প্রায় 9 জন গণপিটুনিতে মারা গেছে। চট্টগ্রামের বাকুলিয়াতে চাঁদার জন্য এক ডাক্তারকে মারা হয়েছে, আহত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেই। সেখানে নির্বাচনের যখন তারিখ ঘোষণা করা হবে, তখন তো দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা হবে। এই সরকার তো সেটা কন্ট্রোল করতে পারবে না। তিনি প্রথম পর্যায়ে ব্যর্থ, তিনি দ্বিতীয় পর্যায়ে আরও ব্যর্থ। তার উপর একটা ট্যাগ লাগানো আছে, তিনি একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেন। এইভাবে যদি বাংলাদেশের জনগণ তার উপর আস্থা না রাখতে পারে, তাহলে সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে হবে? আর বিএনপি যদি মনে করে থাকে যে যেন তেন একটা নির্বাচন হলে তারা জয়ী হবে, সেটাও ভুল। কারণ স্বপ্ন দেখা যায়, ড্রিম ভাব থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স সেটা কাল হয়ে দাঁড়ায়। 91 সালে আওয়ামী লীগ মনে করেছিল যে তারা ক্ষমতায় আসবে, ওভার কনফিডেন্স, তারা নিজে নিজে মন্ত্রী পরিষদও কে কী হবে না হবে সেটা তারা সিলেকশন করে ফেলছে, কিন্তু দেখা গেল কি সেটা হয়নি। নির্বাচনের আগের দিন রাতে নির্বাচনের দিন কি হবে, এটা রাজনীতির ডিকশনারিতে ওইভাবে স্পষ্টভাবে কেউ বলতে পারবে না। আর বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে এবং এই সরকারের, তা তো আরও বলা যাবে না ক্লিয়ার করে যে কি হতে পারে। এখন কথা হচ্ছে বিএনপির এই ওভার কনফিডেন্স থেকে তাদেরকে ফিরে আসতে হবে। তারা যদি মনে করে যে আমরা তো ক্ষমতায় আসব, একটা যোগ্য প্রার্থী না দেখে একটা কলা গাছ দাঁড় করাই দিব, হ্যাঁ কলা গাছ পাশ করে নির্বাচিত হয়ে আসবে, এই ধারণাও তাদের ভুল। তৃণমূল পর্যায়ে যে জনগণ ডিস্টার্ব করতেছে, তাদেরকে জনগণকে বিরক্ত করছে। আগের বিএনপির প্রতি জনগণের একটা আলাদা সিম্পিতি ছিল, আস্তে আস্তে সেই সিম্পিতিও চলে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে হতে শুরু করে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, জুলুম ইত্যাদির কারণে দিনে দিনে কিন্তু তাদের ভোট এবং জনসমর্থ হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। গত বছর প্রায় আগস্টের দিকে একটা জরিপ করা হয়েছিল, মানে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কাকে ভোট দিবেন। জরিপের মধ্যে 37 থেকে 38% মানে জনগণ বলেছে তারা সিদ্ধান্ত নিতে পারেনি কোন দলকে তারা ভোট দিবে। ঠিক এই মাসে আবার সেই একই জরিপ করা হলো যে আপনারা কাকে ভোট দিবেন, আরও 10% বেড়ে গেছে জনগণের। মানে এখন 48% 50% হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে। এই যে 10% মানে বেড়ে গেল, দ্বিধাহীনতার মধ্যে জনগণ আছে, এই ভোটগুলো কিন্তু বিএনপিকেই দিতে আমার কাছে মনে হয়, এবং অনেকের কাছে তাই মনে হয়। তাহলে দিন যত যাবে, তৃণমূল পর্যায়ে যদি বিএনপি কন্ট্রোল করতে না পারে, এবং তারা যদি মনে করে যে আমরা ক্ষমতায় না এসেও ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারছি, মধু খেতে পারছি, তাহলে ক্ষমতা কিন্তু তাদের অধরা থেকে যাবে। কাউকে উপদেশ দেওয়া আমার কাজ নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অবজারভেশনটা আমি বলছি। আর বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সে কি তত্ত্বাবধায়ক সরকার হিসাবে থাকে, নির্বাচনকালীন সরকার হিসাবে থাকে, কি হিসাবে? তার উপর কি সব দল আস্থা রাখতে পারবে, জনগণ আস্থা রাখতে পারবে? আর বিএনপিও কি আস্থা রাখতে পারবে? যদি রাখে কোনো অসুবিধা নেই। তবে আমার কাছে মনে হয় এবং জনগণও মনে করে যে নির্বাচনকালীন সরকার আলাদাভাবে হওয়া উচিত এবং অন্যভাবে ঢেলে সাজানো উচিত। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটুকু ফেব্রুয়ারিতে হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু হবে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এখন আমার কথা এবং আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেশে নির্বাচন দরকার, গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য নির্বাচন দরকার, কিন্তু সেই নির্বাচনটা যদি কেউ ভণ্ডুল করতে চায়, এর মধ্যে আমরা খালি চোখে যেগুলো দেখছি
সেটা আলাদা, স্বচ্ছ চোখে যা দেখছি, কিন্তু ভিতরে ভিতরে ডিপে আরও অনেক কিছুই হয়তো বা চলছে। অন্য শক্তিগুলোকে নিয়ে, বিভিন্ন শক্তিকে নিয়ে আলাদা কোনো শক্তি জেনারেট হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করছে। মত বিনিময় এরকম আগেও হয়েছে, এখনও হচ্ছে। তো এখন এই মত বিনিময়ের মাধ্যমে কোনো অন্য শক্তি কিংবা অন্য কোনো কিছু বাংলাদেশে উপস্থাপন হবে কিনা সেটা আমি সন্দিহান, আমি সন্দেহ করছি, জনগণও সেটা সন্দেহ করবে। তাই বলছিলাম, নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে হোক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ভোট দিতে যাওয়ার জন্য। তা এখন ছেলে মেয়ে নিয়ে তো আর ভোট কেন্দ্রে যাওয়া যায় না, যারা ভোটার তারা যাবে। কিন্তু তিনি যতবারই কনফিডেন্সলি যে কথাগুলো বলেছে সেগুলা শূন্যের পর্যায়ে চলে গেছে, মানে সেগুলার আর কোনো ভিত্তি আর থাকে না। তার কথার উপর বাংলাদেশের জনগণ আস্থা কতটুকু রাখবে এটা ভবিষ্যতে বলে দেবে, কারণ তার উপর আস্থা রেখে তাকে ক্ষমতায় বাংলাদেশের জনগণ বসিয়েছিল, কিন্তু সেই আশা দুরাশা হয়ে গেছে। কোনো দিকেই তিনি সফলতা এবং তার উপদেষ্টাগণ দেখাতে পারেনি। এখন তার দ্বিতীয় যে ইনিংস তিনি খেলতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, সেটা কতটুকু হবে সেটা আমি সন্দিহান। তিনি ওইভাবে সফলতা হবেন না। যে সফল হয় প্রথম দিকেই যদি সফলতা না আসে, দ্বিতীয় ইনিংসে তার সফলতা ওইভাবে আসে না। যাই হোক, আমি নির্বাচন নিয়ে আমি হোক সেটা চাই, তবে নির্বাচন নিয়ে অনেক পানি খোলা হবে। অনেকে নির্বাচন চাচ্ছে না। যদি বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বের কাছে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আসবে বলে আমার মনে হয়। তারা বিভিন্ন ছলে বলে কৌশলে নির্বাচনকে পিছাতে চাইবে, কারণ না পিছালে তারা যে ক্ষমতায় না এসে ক্ষমতা মাসেল পাওয়ার যে দেখাচ্ছে সেটা তো দেখাতে পারবে না। তাই তারা চাইবে যে অবশ্যই তারা নির্বাচন চাইবে না, তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চাইবে, গড়িমসি করতে চাইবে। আর তাতে করে যদি সরকারের লোকজন সেটার সাথে জড়িত থাকে তাহলে তো আর কোনো কথা নেই, কারণ তাহলে এটা ঢিলামি হবেই নির্বাচন নিয়ে। তো নির্বাচন হোক, বিএনপি অতিরিক্ত কনফিডেন্স থেকে তারা ফিরে আসুক, বাস্তবতা বোঝার চেষ্টা করুক। মাঠ পর্যায়ে যে নেতাকর্মী রয়েছে তাদেরকে তারা কন্ট্রোলে আনার অবশ্যই চেষ্টা করতে হবে, না হলে তাদের উপর জনগণের যে আশা ভরসা সেটা ভণ্ডুল হবে। তো শেষ করার আগে বলছি, প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সবার জন্য খাদ্য বিনামূল্যে দিতে হবে, সবার জন্য চিকিৎসা বিনামূল্যে দিতে হবে, সবার জন্য শিক্ষা বিনামূল্যে দিতে হবে, সবার জন্য বস্ত্র বিনামূল্যে দিতে হবে এবং শতভাগ বেকারত্ব দূর করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।